ঘণ্টাখানেকের এই সফর শুরু করব একটা রসিকতা দিয়ে। রেলমন্ত্রীর দেশ কোথায়? আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং এই তথ্য না জানেন, তাহলে চোখ কান বন্ধ করে রেল বাজেটে কান রাখুন, অথবা চোখ রাখুন। দেখতে পাবেন যে রাজ্য সব থেকে বেশি ট্রেন পেল, সব থেকে বেশি রেলের বরাদ্দ পেল, রেলমন্ত্রী নিঃসন্দেহে সেই রাজ্যের মানুষ। পাশাপাশি এক একটা প্রকল্প ঘোষণা হবে, এক একটা নতুন ট্রেনের নাম ঘোষণা হবে, আর একেবারে টেবিল চাপড়ে সেই রাজ্যের সাংসদরা অভিনন্দন জানাবেন। এই ট্র্যাডিশনই ভারতবর্ষে চলে আসছিল লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, কিংবা তার আগে গনি খান চৌধুরী, কিংবা হালের মমতা বন্দ্যোপাধ্যায়, সবার ক্ষেত্রে। কিন্তু আজকে উলট পুরাণ দেখল ভারতবর্ষ। আজকে রেল বাজেট দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সুরেশ প্রভু আসলে মুম্বাইয়ের লোক। ভালো হলো নাকি ভারতবর্ষের পক্ষে খারাপ নজির? তাই নিয়েই আমাদের এই আজকের বিতর্ক এবং আজকের বিষয়। মোদির প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেটে সাহসের ছাপ, প্রাদেশিকতার সাপমোচন, নাকি আসলে রাজ্যকে বঞ্চনা? আমার সঙ্গে আমার একদিকে রয়েছেন সুভাষ রঞ্জন ঠাকুর, প্রাক্তন সদস্য রেল বোর্ডের, আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, অন্যদিকে আছেন NK মাইতি, প্রাক্তন MD, পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন অর্থ নিগম, এবং আছেন বিজন সরকার, শিক্ষক। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে দুটো মত। একটা হচ্ছে যে রাজ্য বঞ্চিত, সত্যি সত্যি নতুন লাইন নেই, নতুন ট্রেনের ঘোষণা নেই, তাহলে কি পেল পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যদের হাতে? কি রইল? শুধুই পেন্সিল। আর একটা মত যে আসলে প্রচুর ট্রেন তো আইওয়াশ ছিল, তার কারণ ভায়াবিলিটি টেস্টে 50% প্রকল্প বাতিল হয়ে যেত, আর 25% বরাদ্দ থাকতো না, শুধু প্রতিশ্রুতি থেকে যেত। শিলান্যাসটা আসলে শ্যাওলান্যাসে পরিণত হতো, এবং বাকি 25% পরের রেলমন্ত্রী এসে খারিজ করে দিতেন। তাহলে হাতে ওই পেন্সিলই থাকতো। সেই নিয়েই আমাদের আজকের প্রথম প্যাকেজ, কি পেল রেল বাজেট। বাজেটের মধ্যে দিয়ে রেলের পুনর্জন্মের ভিত্তিপ্রস্তর স্থাপনের চেষ্টা করলেন সুরেশ প্রভু। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যা কোনো দিনও হয়নি, এবার তাই হলো। এতদিন ধরে জোট সরকারের আমলে রেল মন্ত্রক কার হাতে যাবে তা নিয়ে শরিকদের মধ্যে কারাকারি হতো। মন্ত্রক ভাগাভাগিতে কখনো রেল গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, মুকুল রায়ের হাতে, কখনো আবার নীতিশ কুমার কিংবা লালু প্রসাদ যাদব রেলের রাজত্ব করেছেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, রাজনীতির ট্র্যাডিশন মেনেই যে রাজ্য থেকে রেলমন্ত্রী হয়েছেন সেই রাজ্যের জন্য ঝুলি উপুর করে ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রথমবার প্রাদেশিকতা ঘুঁচিয়ে রেল বাজেট পেশ করলেন কোন রেলমন্ত্রী। সুরেশ প্রভুর বাজেট দেখে তাকে অন্তত কেউ এই বলে অভিযুক্ত করতে পারবেন না যে তিনি নিজের রাজ্যকে ভরিয়ে দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন। সেই অর্থে মোদির ইচ্ছায় প্রভুর হাত ধরে রেল বাজেটের প্রাদেশিকতার সাপমোচন ঘটল বলে মত পর্যবেক্ষকদের একাংশের। এরই সঙ্গে হাততালি কুড়োনোর হাতছানি উপেক্ষা করে বাজেটে প্রথমবার কোনো ট্রেনের ঘোষণা না করার মধ্যে দিয়েও সুরেশ প্রভু ইতিহাস গড়লেন বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ তাদের বক্তব্য, এতদিন যারাই রেলমন্ত্রী হয়েছেন তারাই ঘটা করে একাধিক নতুন ট্রেন, একাধিক রেল লাইন এসবের ঘোষণা করেছেন আর হাততালি কুড়িয়েছেন। 1000 route kilometers of new lines in 1 year. वास्को लाइन का दोहरीकरण का RVNL के द्वारा किया जाएगा। পরিসংখ্যান বলছে 2013-14 রেল বাজেটে 106টি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছিল। 2014-15 রেল বাজেটে 58টি ট্রেনের ঘোষণা হয়েছিল। কিন্তু এবার একটিও নতুন ট্রেনের ঘোষণা করলেন না সুরেশ প্রভু, শুধু বললেন সমীক্ষার পর ঘোষণা করা হবে। And I want to give more trains as we have more demands from everybody. The review is being done, will be completed soon, so that we can announce new trains and increase frequency in this session of Parliament itself. প্রভু নিজেই বলছেন, বাজেট মানেই শুধু একগুচ্ছ ঘোষণা নয়, বাজেট মানে দিশা নির্দেশ। रेल का विकास होगा, देश का विकास होगा। रेल सही होगी, देश सही होगा। तो मैं मानता हूं कि हम उस बात को ध्यान में रखते हुए काम करने की आवश्यकता है। যাত্রীদের একটা বড় অংশই রেলমন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। আমার যেটা ভালো লাগলো, দেখুন ট্রেন না বাড়িয়ে যে ট্রেনগুলো আছে টাইমিং চালানোর জন্য, প্লাস পরিচ্ছন্নতার দিক দিয়ে, প্লাস আপনার যে রেল ভাড়াটা বাড়লো না, আমাদের যারা জেনারেল পাবলিকের জন্য এগুলো ঠিকই আছে, কোনো আমার মনে হয় কোনো খারাপ হয়নি। রেল বাজেট এগুলো বলেছে, প্রত্যেকটা ভালো জিনিস বলেছেন, যে নতুন রেল না বাড়িয়ে রেল যেগুলো চলছে সেগুলো ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নতা, তার সিকিউরিটি। রেল বাজেট হচ্ছে, অথচ নতুন কোনো ট্রেনের ঘোষণা নেই দেখে কেউ কেউ চমকে উঠলেও বিশেষজ্ঞরা বলছেন, যখন রেলের ভাড়ার শূন্য তখন শুধুই মন ভরাতে একগুচ্ছ নতুন ট্রেনের ঘোষণার পরিবর্তে পরিকাঠামো উন্নয়ন, পরিষেবার মান বৃদ্ধির ওপর জোর দিয়ে সঠিক পথে এগোনোর শুরুটাই করলেন সুরেশ প্রভু। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।
সুভাষবাবু, জোট সরকার এতদিন ধরে ভারতবর্ষে যা চলে এসেছে, যখন দফতর বন্টন হতো তখন জোট শরিকরা ঝাঁপিয়ে পড়তেন। প্রথম সব থেকে বড় শরিক বা দ্বিতীয় শরিকের বরাদ্দ হতো রেল দফতর, কারণ ক্ষয়রাতির সুযোগ। ট্র্যাডিশন পাল্টালো। প্রথম যে রেলওয়ে বাজেট এই সরকার পেশ করেছিল সেটাকে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ বাজেট নয়, কারণ সেটা একটা জুন মাসের নাগাদ শুরু করা হয়েছিল। এইটাই পূর্ণাঙ্গ বাজেট। আমার মনে হয় প্রথম বাজেটেই একটা দিশা নির্দেশের চেষ্টা হয়েছিল, সেইটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন সুরেশ প্রভু। একজন প্রাক্তন রেলকর্তা হিসেবে আমার মনে হয় এটা অত্যন্ত সাহসী পদক্ষেপ যে একটা রেলওয়ে বাজেটে নতুন কোনো ট্রেনের ঘোষণা হলো না বা নতুন কোনো প্রকল্পেরও ঘোষণা হলো না, বরং প্রকল্পের যে প্রায়োরিটাইজেশন সেইটা হবে আমাদের কত ফান্ড অ্যাভেলেবিলিটি আছে সেইটা বিচার করে, এবং পুরো সমীক্ষার পরে কোন জায়গায় ট্রেন বাড়ানো হবে সেইটা উনি বলেছেন আমরা পরে ওটাকে বিবেচনা করব। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যত ডিমান্ড আছে নতুন ট্রেনের, তার মধ্যে যদি আপনি কমার্শিয়াল জাস্টিফিকেশন দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ট্রেনের ডিমান্ডই হচ্ছে কনজেস্টেড রুটে, মানে 4টে মেট্রোপলিটন সিটি এবং ডায়াগোনালের ওপর। এখানে সুপার স্যাচুরেটেড সেকশন, এই সেকশনের বেশিরভাগই 100%-এর ওপর লাইন ক্যাপাসিটিতে চলে। আমি বাজেটের সময়, আপনিও ছিলেন, আমরা দেখছিলাম যে বগি যেখানে কম চাহিদার সেখান থেকে এক্সট্রা বগি বেশি চাহিদার জায়গায় দেওয়ার একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। তার মানে এই মানে একটা দিকে উনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে নাম্বার অফ ট্রেনস না বাড়িয়ে সেম লাইন ক্যাপাসিটিতে ট্রেনের ক্যাপাসিটি বাড়ানো, মানে 26 কোচের ট্রেন যদি চালানো সম্ভব হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সম্ভব। তার মানে যে ট্রেনগুলো ভালো টাইমে যায় এবং যেগুলো ডিমান্ড বেশি আছে সেইগুলোতে যদি 26 কোচের ট্রেন চালানো যায় তাহলে টোটাল অ্যাভেলেবিলিটি অফ বার্থস এবং সিটস বাড়বে, যদিও লাইন ক্যাপাসিটির ওপর কোনো কনস্ট্রেন্ট আসবে না। এবং সেই দিক দিয়ে আমার মনে হয় এটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। আর আপনারা যেটা বলছেন রাজ্যের বঞ্চিত হওয়ার কথা, ভারতীয় রেলটা কিন্তু কোনোদিনই রাজ্যভিত্তিক একটা অর্গানাইজেশন ছিল না, কোনোদিনই ছিল না। এইটা ব্রিটিশ পিরিয়ড থেকেই বলতে পারেন, যারা 1853 সালে প্রথম রেল চলে সেদিন থেকেই কিন্তু রাজ্যভিত্তিক কোনো ব্যাপার ছিল না। একদম, আমি এই পয়েন্টেই দর্শকদের বলতে চাইবো যে রাজ্যভিত্তিক ব্যাপার ছিল না, অথচ ব্যাপারটা সেই রকমই দাঁড়িয়ে যাচ্ছিল। ভারতীয় রেল কখনো বিহার রেল, তো কখনো পশ্চিমবঙ্গ রেল, তো কখনো মহারাষ্ট্র রেল, এইভাবেই চলছিল। ঠিক যে কারণে যখন পশ্চিমবঙ্গের প্রতিনিধি রেলমন্ত্রী না হলে বিহারের প্রতিনিধি হতেন, তার বরাদ্দ করা টাকায় দেখা যেত যে কলকাতার মেট্রোর জন্য বরাদ্দ রাখা হয়নি অথবা নামমাত্র বরাদ্দ রাখা হয়েছে। এবার বিস্ময়করভাবে কিন্তু মেট্রোর বরাদ্দ রয়েছে। কি আছে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রেল প্রকল্পের কপালে নামমাত্র বরাদ্দ জুটলেও রাজ্যের মেট্রো প্রকল্পগুলির জন্য এবারের বাজেটে বরাদ্দ করল মোদী সরকার। প্রায় 4259 কোটি টাকার নিউ গড়িয়া এয়ারপোর্ট প্রকল্পে বরাদ্দ বেড়েছে। গতবার বরাদ্দ হয়েছিল 158 কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে 240 কোটি টাকা। প্রস্তাবিত ব্যারাকপুর দক্ষিণেশ্বর প্রকল্পে পরিকল্পিত খরচ প্রায় 2069 কোটি টাকা। এই প্রকল্পের জন্য গতবার বরাদ্দ হয়েছিল 20 কোটি টাকা, এবার বরাদ্দ বেড়ে হয়েছে 80 কোটি টাকা। তবে দুটি মেট্রো প্রকল্পের বরাদ্দ গতবারের তুলনায় কমেছে। প্রস্তাবিত জোকা বিবাদীবাগ প্রকল্পে পরিকল্পিত খরচ প্রায় 2913 কোটি টাকা। এই প্রকল্পের জন্য গত জুলাইয়ের অন্তর্বর্তী বাজেটে বরাদ্দ করা হয়েছিল 150 কোটি টাকা, এবার সেই বরাদ্দ কমে হলো 70 কোটি টাকা। 2397 কোটি টাকা নোয়াপাড়া বারাসাত প্রকল্পে গতবার বরাদ্দ করা হয়েছিল 160 কোটি টাকা, এবার সেই বরাদ্দ কমে হলো 140 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে গুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা না করে যেসব প্রকল্প গুরুত্বপূর্ণ এবং আর্থিকভাবে বাস্তবসম্মত সেগুলোর জন্যই বরাদ্দ বৃদ্ধি করল মোদী সরকার। কিন্তু এই মেট্রো প্রকল্পগুলির অনেকগুলি এখন জমি জটে আটকে রয়েছে, তাই মমতার আমলে ঘোষিত প্রকল্পের জন্য মোদী সরকার অর্থ বরাদ্দ করলেও জমি জট ছাড়াতে মমতা সরকার উদ্যোগ নেবে তো, প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। মিস্টার মাইতি, বরাদ্দ তো হলো, কিন্তু বরাদ্দ তো তবেই রূপায়িত হবে যখন জমির ক্ষেত্রে মেট্রো যথেষ্ট জমি পাবে, সেখানেই তো আটকে গেছে। মানে রাজ্য বঞ্চিত যারা বলছেন তারা জমির ব্যাপারটা একটু সমাধান করলে মানুষ বেশি কৃতজ্ঞ থাকবেন না? কোথাও বস্তি, কোথাও হকার, জমি পাবে। জমির যে এই প্রসঙ্গে প্রথমেই বলেনি, জমির এবারে যে বিল এসেছে, মানে অর্ডিন্যান্সকে বিলে রূপান্তর করার যে চেষ্টা হচ্ছে এবং বিরোধী পক্ষ এক কাঠা হয়ে তার বিরোধিতা করছে, তাতে কিন্তু এইটার উপর জোর দেওয়া ছিল।
আজকে রেল বাজেটও ল্যান্ড ম্যাপিং এর কথা বলা যে হচ্ছে। যেখানে এইসব প্রজেক্ট হবে, পিপিপি প্রজেক্ট, রেলের প্রজেক্ট, সরকারি কোনো প্রজেক্ট, সেখানে ফার্মার্সদের কনসেন্ট নেওয়ার কোনো ব্যাপার থাকবে না। সেটারই বিরোধিতা করছেন কিন্তু সবাই মিলে, এবং তার প্রথম সারিতেই আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এই প্রজেক্টগুলো, এই মেট্রো প্রজেক্টগুলোর সূচনা করেছিলেন এবং অনেকগুলো তার উদ্যোগেই হয়েছিল, শুরু হয়েছিল সূচনা করেছেন, এবং তিনি নিশ্চয়ই তখনও কিন্তু আমাদের এখানে জমি আন্দোলন শুরু হয়েছে। জমি আন্দোলন বাদ দিন, আমি বলছি জোকার প্রজেক্ট আটকে আছে 250 জন হকারের জন্য বেহালায়। হ্যাঁ, বেহালার একটা অংশ, এবং এখন তো আবার প্রশ্ন উঠেছে সেখানে টাকা দিতে হবে। একটা দিক মিটে গিয়ে এখন বোধহয় 64 জনের জন্য হকার, সেটা তো আরো মারাত্মক। 64 একটা দিক মিটে গেছে, আর একটা দিকে 64 জনের জন্য আটকে আছে, সেটাও আলোচনা চলছে। এখন আবার নতুন করে দাবি উঠেছে যে শুধু ওদের সরানো নয়, তাদের সরানো রিহ্যাবিলিটেশনে পুরো টাকাটাও দিতে হবে। ফাইন, আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো যে আপনারা রাজ্যকে বঞ্চনা করেছেন। আমি পলিটিক্যাল অভিযোগের দিকে যাব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেল প্রকল্পগুলো বারবার তিনি ঘোষণা করেছেন, আলোচনা করেছেন, তাতে বরাদ্দ জোটেনি। ঠিক কি ছবিটা দেখাবো। রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার সিংহভাগ প্রকল্পই এখনো 20 পাও জলে। বিরোধীদের অনেক দিনের অভিযোগ, ঠিকমতো সমীক্ষা না করে, বাজেটের সংকুলন না করে, রেল বোর্ডের অনুমতি ছাড়াই শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থেই এই প্রকল্পগুলির ঘোষণা করেছিলেন মমতা। সেই সব প্রকল্প থেকে এবার হাত ধুয়ে ফেলতে চাইল মোদী সরকার। মমতার ঘোষিত প্রকল্পের মধ্যে হাতে গোনা কয়েকটির জন্য এবারের বাজেটে বরাদ্দ করা হলো নামমাত্র। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরুলিয়ার আনাড়ায় কোচ মেরামতির কারখানা করা হবে। সেই মতো জমি চিহ্নিত করে গাছ কাটা হয়েছিল, মাপজোকও হয়েছিল, কিন্তু ওই পর্যন্তই। এবারের বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে মাত্র 1000 টাকা। এই প্রকল্পের জন্য এবার মোদী সরকার বরাদ্দ করেছে 11,50,00,000 টাকা। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় রেলের কোচ ফ্যাক্টরি হবে বলে রেলমন্ত্রী থাকার সময় স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেখানে ফাঁকা জমি পড়ে রয়েছে, কোনো কাজই হয়নি। এবারের বাজেটে এই প্রকল্পের জন্য মোদী সরকার বরাদ্দ করেছে 5 কোটি টাকা। এই প্রকল্পে এবার বরাদ্দ করা হয়েছে 2,51,87,000 টাকা। তৃণমূলের দাবি, নামমাত্র বরাদ্দের ফলে এই প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। বাংলার যে প্রজেক্টগুলো মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, তার বাজেটারি অ্যালোকেশন এমনভাবে করা হয়েছে যে ওখানে কোনো প্রজেক্ট বাংলাতে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং কলকাতা মেট্রো সহ। এবারের বাজেটে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বহু প্রকল্পের কোনো উল্লেখই করা হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে 2011 সালের ভোটের দিকে তাকিয়ে যেসব প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সিংহভাগ কতটা বাস্তবসম্মত তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। তাই এইসব প্রকল্পগুলির জন্য স্বাভাবিকভাবেই তেমন কোনো বরাদ্দ করল না মোদী সরকার। এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু, অভিযোগ উঠবে রাজনৈতিক প্রতিহিংসা। আমি আপনাকে প্রথমে দুটো জিনিস বলি। মমতা 2008-9 তখন রেল যদি 100 টাকা আর্ন করত, তার মধ্যে 76 টাকা খরচ হতো, মানে যেটা অপারেশনাল এক্সপেন্স বলা হয়, আর 24 টাকা বাঁচত রেলের উন্নতি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন 2009-এ। আপনাকে বলেনি এবার অপারেটিং রেশিও 88 টাকা? না, সেটা লক্ষ্য। আজকের দিনে আমি এটাই বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছেড়ে গেলেন তখন অপারেটিং রেশিও কত? 96 পয়সা, মানে 96 টাকা অপারেশনে চলে যায়, 4 টাকা বেঁচে থাকে। রেলের ভাড়ার আজকে কি বলেছেন? তিজোরি সাফ হয়। কে বলেছেন? দীনেশ ত্রিবেদী, যে ছেড়ে এসে বলেছেন তিজোরি সাফ হয়। কে করলো? আমরা তো বলেছিলেন আইটিইউতে ঢুকে গেছেন। হ্যাঁ, ওই আইটিইউ থেকে বেরোনোর চেষ্টা করছিলেন তিনি। আজকে এই কথা বলছেন না, আমাদের এখানকার প্রকল্প, সমস্ত প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য অ্যানাউন্স করেছিলেন। এটা আমি প্রমাণ করে দিতে পারি। কোনো তৃণমূলের বন্ধু আমার সঙ্গে এসে বসতে চাইলে আমি প্রমাণ করে দেব। ভোট, ভাবুন, লালগড় বিখ্যাত জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ চলছে, বিপ্লব বাণী চলছে, বললেন বাদুতলা ঝাড়গ্রাম ভায়া লালগড় রেল লাইন করবেন। কত? উনি বললেন 290 কোটি টাকা লাগবে। 2011-12 পরপর 3 বছর কত টাকা দিলেন? ওনারই রেল দপ্তর তখন 1 কোটি 1 কোটি 1 কোটি 3 বছরে দিয়েছেন 1 কোটি টাকা করে, সে টাকাও খরচ হয়নি। এই যে জিনিস ঝাড়গ্রামের লোক মনে করছে, লালগড়ের লোক মনে হচ্ছে যে ওই তো মমতা দেবী, উনি আমাদের দেবেন। বাবা মেয়েকে গল্প করছে যে জানো তো তোমরা এবার রেলগাড়ি চড়বে, মমতা বলেছে।
পেছনে গিয়ে যে ওইখানে 1 কোটি টাকা দিচ্ছে, ওই সাধারণ মানুষ বুঝবে কি করে? এটা ঠকানো নয়? আপনি ধরুন আর একটা বলবো, অনেক আছে এরকম, সময় কম। ডানকুনি ফুরফুরা শরীফ, বিখ্যাত ফুরফুরা শরীফ, সেখানকার আমাকে সংখ্যালঘুরা ভোট দেবে, ফুরফুরা শরীফ কত টোটাল লেন্থ? 19 কিলোমিটার। 3.5 বছর হয়ে গেছে, কেন হয়নি? 3.5 বছরে 19 কিলোমিটারের রেল লাইন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলেন না কেন? ফুরফুরা শরীফের লোক যদি জিজ্ঞেস করে, 8 কিলোমিটারের জন্য জমি নিয়েছেন সকলকে চাকরি দিয়ে, বাদ বাকি জমি নিতে পারেননি। আবার বলেছেন যে জমি আমি জোর করে নেব না। চোরকে বলছেন চুরি করতে, আর একদিকে গৃহস্থকে বলছেন সাবধান হতে। রেল প্রজেক্ট দেখিয়ে ভোট নিচ্ছেন, জমির জন্য বলছেন আমি জমি দেবো না। তাহলে তার সলিউশনটা কে দেবে? আপনি রেল মন্ত্রী, তারপরে আপনি চিফ মিনিস্টার, আপনি এতগুলো রেল প্রজেক্ট অ্যানাউন্স করেছেন, এতগুলো লাইন করেছেন, সেগুলো কি হবে? সেগুলো একটারও কোনোটার উত্তর নেই। কোন উত্তর আছে বিজন? শরিকি বাধ্যবাধকতায় এতদিন দেখতাম আমরা রেল বাজেট পেশ হচ্ছে, তার চাপ ছিল বহু, মানে যে দলের সরকারের সঙ্গে ছিল তাদের চাপ। মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, রেল সে ভারত কো জোড়ো, আর এই বাজেটে দেখলাম রেল সে ভারত কো তোড়ো। দারুণ জিনিস। যে রাজ্যের ক্ষমতা নেই, আর্থিকভাবে 11টা রাজ্য পিছিয়ে, যে রাজ্য যত টাকা দেবে তারপরেই সেই প্রকল্প এগোতে পারবে, তাহলে যে রাজ্যগুলোর ক্ষমতা আর্থিকভাবে পিছিয়ে আছে সে রাজ্যগুলো কি রেল লাইন পাতা থেকে, নতুন রেল পাওয়া থেকে বঞ্চিত হবে? প্রশ্ন, যারা লোকাল ট্রেনে চড়েন, যে সমস্ত তুমি এটা বললে তো পিছিয়ে বলার রাস্তা, উত্তর পূর্বাঞ্চল, মেঘালয় প্রস্তাব আছে রেল বাজেটে, সুভাষবাবু ঠিক বলছি তো? না, এগুলো প্রস্তাব দিয়েছেন যে যারা যারা যে রাজ্য সরকার, সুরেশবাবুর প্রস্তাব, হ্যাঁ সুরেশবাবু প্রস্তাব দিয়েছেন যে যে সমস্ত রাজ্য মেঘালয় বা কাশ্মীর ভ্যালির কথা ভাবেননি, মানে আমি বলছি যদি সেইভাবে তুমি ভেবেছিলেন মেঘালয় বলেনি দাদা, আমি আপনার কথা, রেলমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে রাজ্যকে সহযোগিতা করতে হবে আর্থিকভাবে। তুমি উত্তর পূর্বাঞ্চল বললে না, এই প্রথম পেলো। হ্যাঁ ওটা একটা পেয়েছে, কিন্তু এর সঙ্গেও এটা জুড়ুন যে অন্যান্য রাজ্যগুলো আর্থিকভাবে যত সহযোগিতা করবে সেই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সেই কারণেই কথাটা বললাম, 11টা রাজ্য যে পিছিয়ে আছে তারা যদি আর্থিক সহযোগিতা না করতে পারে তাহলে তারা রাজ্য পাবে না। আর্থিক সহায়তা তুমি বাদ দাও, জমি দিচ্ছে না রাজ্য, রেল প্রকল্প আটকে আছে, বরাদ্দ পড়ে থাকছে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে যারা লোকাল ট্রেনে চড়েন তাদের জন্য কি আছে? লোকাল ট্রেন ভাড়া বাড়লো না? ওরে বাবা, 6 মাস আগে 14% ভাড়া বেড়ে গেল। রেলের ডিজেল পেট্রোলের দাম কমলো 7 বার, তাহলে কেন? একটু বলে নি, ঠিক আছে, 7 বার কমলো ভাড়া বেড়ে গেল কি করে? কিছু মনে করো না, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিজেল পেট্রোলের, তুমি ঠিকই বলেছো, 7 বার কমলো। কবার বাস ভাড়া কমেছে? বাস ভাড়া বাড়ানোর দাবি করেছিল, একবারও বাড়ানো হয়নি, কিন্তু রেল মন্ত্রক বাড়িয়েছে। রেল মন্ত্রক ভাড়া বাড়ায়নি, আমি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একমত যে আইসিইউতে রেল চলে গেছিল, তার কারণটা এই জনমোহিনী নীতি। জনমোহিনী নীতির কথা বলছি, রেল মন্ত্রক লালু প্রসাদ যাদব রেল মন্ত্রক কত পার্সেন্ট ভাড়া বাড়িয়েছে? এই 6 মাস আগে কত পার্সেন্ট ভাড়া বাড়িয়েছে? 14%। এবারে পণ্য ইয়েতে বাড়িয়েছে ভাড়া, তাহলে 14% বাড়িয়েছে। 14% এমনি রেল ভাড়া বাড়িয়েছিল। সহজ লজিকে যদি বলো, এত টাকা কমলো, সহজ লজিকে এত টাকা কমলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে, রেল ভাড়া কমার কথা কেন তখন বলা হয়েছিল যদি কমে তাহলে এখানেও কমানো হবে? ছোট্ট প্রশ্ন আছে, 2014 তো তোমার যা বেতন ছিল শিক্ষক হিসেবে, 15 এসে একই বেতন আছে? বাড়বে, ইনক্রিমেন্ট হয়ে বেড়েছে। বাস ভাড়ার, ট্রেন ভাড়াটা আমি লজিক্যালি বলছি, আমি বাজেট ছাড়ো, বাস ভাড়া ট্রেন ভাড়া কেন বাড়বে না? বাস ভাড়া ট্রেন ভাড়া বাড়বে না এই কারণে পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে, অর্ধেক হয়ে গেছে আন্তর্জাতিক বাজারের থেকে। ছিল এই ভাড়া বাড়ানো বলে পশ্চিমবঙ্গের মানুষ জানে 6টার পরে বাস চলতো না। হ্যাঁ, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, এই যে রেল ভাড়া বাড়াইনি বলে চিৎকার করছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, টিকিটে পরপর যারা দূরপাল্লার ট্রেনে চড়েন তারা টিকিট পাচ্ছেন না, মানে অনলাইনে টিকিট বুকিং করছে,
ওয়েটিং লিস্টে নাম রয়েছে, অথচ টিকিট যাত্রীর সংখ্যা বেড়ে গেছে, কিন্তু দেখা গেল সংরক্ষিত আসনে টিকিটে সাধারণ মানুষের টিকিটের আয় কমলো। কত টাকা কমলো? 13-14তে 7 কোটি, এবারে 14 কোটি মানে লোক কমে গেছে, যাত্রী কমেছে। এই যে সংরক্ষিত আসনের মধ্যে এই যে ব্যাপারটা অডিট বন্ধ হয়েছে, এর মধ্যে দুর্নীতির গন্ধ আছে। এটা তদন্ত করা আমি আসছি একটু আমাকে সময় খুব আরে আপনি অনেক ভালো জানেন, কাউকে করার আগে আপনি খুব সংক্ষিপ্ত, আপনি অনেক কিছু জানেন দাদা। প্লিজ এক সেকেন্ড, উনি যেটা বললেন যে গত বছর 7,75,00,000 প্যাসেঞ্জার কমেছিল, এবছর মানে 2014-15-তে টাকার আমি কথা বলছি না, নাম্বার অফ প্যাসেঞ্জার্স কমেছিল, এবার কমেছে প্রথম 10 মাসে প্রায় 13 কোটি। কিন্তু এর মধ্যে উনি যেটা বললেন সেই স্ট্যাটিস্টিক্সে একটা ফ্যালাসি আছে। এই যে কমেছে এর মধ্যে পিআরএস মানে রিজার্ভ সেক্টরে প্যাসেঞ্জার কমেনি, ইনফ্যাক্ট নাম্বার অফ প্যাসেঞ্জার্স পিআরএস সেক্টরে বেড়েছে। এই যে কমেছে এইটার মূলত এইটা কমাটা হয়েছে নন সাবারবান সেকশনে, নন সাবারবান আনরিজার্ভ সেকশনে। অন্য জায়গায় আপনি যদি টোটালটা দেখেন 3 রকম যাত্রী আছে, একটা হচ্ছে সাবারবান প্যাসেঞ্জার্স, একটা নন সাবারবান আনরিজার্ভ প্যাসেঞ্জার, একটা রিজার্ভ প্যাসেঞ্জার। রিজার্ভ প্যাসেঞ্জারের সংখ্যা বেড়েছে ইয়েতে আপনার যেটা মানে শহরতলির প্যাসেঞ্জার সেটা ইস্টার্ন রেলওয়েতে কমেছে, ভারতবর্ষে সব রেলে বেড়েছে, ইভেনকি সাউথ ইস্টার্ন রেলেও বেড়েছে, মেট্রো রেলওয়ে সামান্য একটু কম হয়েছে। সুতরাং এক্ষেত্রে আমি দুর্নীতির না এটা বলতে পারে, আমি দুটো কথা মনে করিয়ে দিই, দুটো যেটা ভালো কথা। একটা হচ্ছে রেলে রেকর্ড করেছিলেন যে রেলমন্ত্রী বাজেট পেশ করার পরের দিন তাকে পদত্যাগ করতে হয়েছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের মধ্যে প্রথম রেকর্ড করে দেখিয়েছিলেন। দ্বিতীয় রেকর্ড কয়েকদিন আগে করলেন, বলেছিলেন নীতিশ কুমার ডিভিশন করেছে, মানে ডিভিশনটাকে ভাগ করে নিয়ে গেছে, আমি জীবনে রেল চড়বো না, নীতিশ কুমারের মুখ দর্শন করব না। সেই নীতিশ কুমারকে যত কাণ্ড কাঠমান্ডুতে না, সত্যজিৎ রায় থাকলে হয়তো লিখতেন যত কাণ্ড পারুইতে। সেই পারুই যেখানে সময় থমকে দাঁড়ায়, তার কারণ হচ্ছে সেই বোমাগুলির লড়াই, সেই নিষ্ক্রিয় পুলিশ, এমনকি পুলিশকে বন্দুকের সামনে গুলির সামনে দাঁড়িয়ে শাসানি শুনতে হলো। শেষ পর্যন্ত শূন্যে গুলি। এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান করছি তখনও পারুইতে উত্তেজনা। সব থেকে দুর্ভাগ্যের যে বহু স্কুল আতঙ্কে বন্ধ আছে, ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারছেন না। পাশাপাশি আজ বিধানসভায় চিট ফান্ড নিয়ে সুর চলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি বিরোধীদের আক্রমণ করেছেন। তাই নিয়েই আমাদের এই দ্বিতীয় পর্ব, আমাদের আজকের বিষয়। পারুই আছে পারুইতেই, গ্রাম দখলে ফের গুলি বোমা। বিধানসভায় সারদা নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, সুজন মান্নান বিকাশকে। আমার একদিকে রয়েছেন শিশির বাজোরিয়া, বিজেপি নেতা, এবং অশোক ঘোষ, আরএসপি ফ্রন্টের নেতা। অন্যদিকে মহিদুল ইসলাম অধ্যাপক এবং সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক। আমি প্রথমে দেখাবো যে পারুইতে আবার আজকে একই ঘটনার পুনরাবৃত্তি, শুধু একটাই তফাৎ আছে। এর আগে মাকড়া গ্রামে পুলিশ দাঁড়িয়েছিল, সংবাদে প্রকাশ, মুড়ি তেলে ভাজার অর্ডার দেওয়া হয়েছিল এবং তিনজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল পরোক্ষভাবে। আজকে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু উদ্ধত বন্দুকের মুখে, গুলির মুখে তাদের শাসানি শুনতে হয়। শেষ পর্যন্ত শূন্যে গুলি চালায় তারা। দেখুন, নিভেও নেভে না, পারুই যেন ছাই চাপা আগুন। মাকড়াকাণ্ডের পুনরাবৃত্তি ভেড়ামারি গ্রামে। ফের গ্রাম দখলের রাজনীতি, চলল গুলি বোমা, দাপিয়ে বেড়ালো মাস্কেট বাহিনী। গ্রামবাসীদের দাবি শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে। বুধবার রাত থেকেই অশান্ত পারুইয়ের বিজেপি প্রভাবিত ভেড়ামারি গ্রাম। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বোমা নিয়ে গ্রামে চড়া হয় মাস্কেট বাহিনী। দেবগ্রামের দিক থেকে ভেড়ামারিতে ঢুকতে শুরু করে দুষ্কৃতীরা, শুরু হয় বোমাবাজি, গুলির বৃষ্টি। প্রতিরোধ গড়ে তুললে গ্রামবাসীদের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফুর্তিধারীদের চ্যালেঞ্জ করে দাপিয়ে বেড়ায় মাস্কেট বাহিনী, পুলিশকে লক্ষ্য করে বোমা গুলিও ছোড়া হয়। এরপর মাকড়া থেকেও ভেড়ামারিতে ঢুকতে শুরু করে আরেক দল মাস্কেট বাহিনী। দুই দল মাস্কেটধারীদের সংঘর্ষের মাঝে পড়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে পুলিশ শূন্যে 30 রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি গ্রামবাসীদের।
ঠিক ধান মাঠের পিছন দিক দিয়ে প্রচুর মানুষ কিন্তু মুখে কাপড় বেঁধে তারা অপেক্ষা করছে, তারা ওখানে বোমা ছুটছে, গুলি ছুটছে। এবং এই যে ভয়ার্থ গ্রামবাসীরা, গ্রামের যে মুখ, একগুচ্ছ মুখ বালির কাপড়ের অন্ধকার থেকে তারা দেখছে, তারা কিন্তু শান্তি খুঁজছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম দখল করতে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে চড়াও হয় তৃণমূল। গ্রামের অবস্থা বলতে পার্টি ঝামেলা এইসব নিয়ে গ্রামে হচ্ছে, তার জন্য আমাদের অসুবিধা। বোমাবাজি হচ্ছে? হ্যাঁ। কখন থেকে বোমাবাজি শুরু হয়েছে? হয়েছে কাল থেকে আরম্ভ হয়েছে, তো এখনো চলছে। পুলিশ কিছু করছে না? পুলিশ কিছু হয়তো দাঁড়িয়ে আছে, কেন পারে ওরা এগোচ্ছে না? না, কালা বোমাবাজি করছে, দুই পার্টিতে দৌড়ে যাচ্ছে আছে। স্থানীয় বিজেপি নেতা নিমাই দাসের বক্তব্য, গ্রাম দখল করতে তৃণমূলকে সহযোগিতা করেছে পুলিশ। পুলিশের সামনে হামলা চললেও হাত গুটিয়ে বসেছিল তারা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শেখ মোস্তাফার পাল্টা দাবি, বহিরাগতদের দিয়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মুকেশ কুমারের বক্তব্য, পুলিশ সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছেছিল বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিষ্ক্রিয়তার অভিযোগ ঠিক নয়। যদিও গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে দিনভর মাস্কেট বাহিনীর তাণ্ডবের পর গ্রাম জুড়ে তল্লাশি চালায় পুলিশ, কিন্তু একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করতে পারেনি তারা। তাই ফের হামলার আশঙ্কায় প্রহর গুনছেন গ্রামবাসীরা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। শেষবাবু, আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে প্রাণের ঝুঁকি নিয়ে এই ছবি তুলে আনতে হয়েছে। আমি আপনাকে বলি যে পাড়ুইতে মাটির নিচে তো হীরের খনি নেই। আমি বলছি যে একটা গ্রামে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে বিজেপির আধিপত্য আছে, তাতে এইরকম যুদ্ধ পরিস্থিতি হবে কেন? আর পুলিশ হঠাৎ এত গান্ধীগিরিতে চলে যাবে কেন? প্রথম বলি, পুলিশ গান্ধীগিরিতে হয়তো পুরো রাজ্যে চলে গেছে নিজেকে বাঁচাবার জন্য, শুধু এই জায়গায় হয়নি। এখন আমার হিসেবে পুলিশকে আপনার একটা নিরাপত্তা দিতে হবে। আলিপুর মতন আপনারা কি করছেন? কেন্দ্রে ক্ষমতায় আছেন, আপনার সমর্থক, মানে অপরাধটা কি এই লোকগুলোর যে তারা বিজেপিকে সমর্থন করতো, এখন বিজেপিকে সমর্থন করছে? আপনারা এটাই অপরাধ। এখন রাজ্য তো হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার আমি জানি, শৃঙ্খলা রাজ্যে তো কি করতে পারি, কিন্তু আপনারা প্রতিনিধি দল পাঠান রাজ্যে এসেছে তো। শুনুন, আমি নিজে গেছি, আমি এই মাকড়া গ্রামে গতবার যখন হলো আমি নিজে গেলাম, কি দেখলাম, আমি গাড়িতে বিজেপি কনভয় থেকে যেই নামলাম আমাদের লোকেরা ঘিরে নিল। ঘিরে কি বলছে, আপনারা বাঁচান, আমাদের জন্য আর কেউ নেই। কারা? 100% সংখ্যালঘু বিজেপির দলকে বলছে আর কেউ নেই আমাদের জন্য। ওইখানে পুলিশ তখন থেকে যেটা আপনারা দেখালেন ওটাই ঠিক, দ্যাট ওরা অ্যাকচুয়ালি শাসক দলকে সাহায্য করলো। ওই যে 142, 144, সেটা তো একটা মানে সাজানো 144, আমি ওই শব্দের প্রয়োগ করি, সাজানো 144। কেন? যখন তৃণমূলের নেতা যাচ্ছে কোনো 144 নেই। আমরা বলছি আমরা দুজন যাব, আমাদের একজন মহিলা বলছেন আমি একা যাব, না যেতে দেব না, আপনার সঙ্গে যাব, যেতে দেব না। আরে সেটা তো 144 আমরা ভঙ্গ করছি না। ফাইন। আমি মইদুল, এক্স্যাক্টলি এই জিনিস তো তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হয়েছে। গ্রামের পর গ্রামে সিপিএম এর আধিপত্য ছিল, যেখানে সামান্যতম বিরোধিতা তৃণমূল মাথাচাড়া দিয়েছে সেখানে এইটা ফেস করতে হয়েছে। তারা হঠাৎ এই রূপে আবির্ভূত হলো, মানে এইটাই কি গ্রাম দখলের মানে একেবারে পশ্চিমবঙ্গীয় ফর্মুলা? এইটাই পশ্চিমবঙ্গ ফর্মুলা, মানে এইটা ফাইট করেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। যে লঙ্কায় যায় সেই হয় রাবণ। তৃণমূল এখন সেই বামেদের সেই পুরনো যে চিত্রটা সেটাই চালাচ্ছে, চরম একাধিপত্য। কেশপুর, গড়বেতা, পাঁশকুড়ার যে সেসব লাইন ছিল সেই লাইনই এখন তৃণমূল হচ্ছে নকল করছে। এবার যেটা আরেকটা কিন্তু যেটা অ্যাডিশনাল যেটা হয়ে গেছে, যে বামেদের আমলে হয়তো পুলিশদের এত ভয় ভীতিতে থাকতে হতো না। এখন যেটা অ্যাডিশনাল যেটা ফ্যাক্টর, অ্যাডিশনাল ফ্যাক্টর যেটা হয়েছে, না এখন তো তৃণমূলই হারমাদরা হচ্ছে, হারমাদ থাকে না, একই ব্যাপার। এখন ব্যাপারটা এটা যে তৃণমূলের গুন্ডামস্তানরা হচ্ছে এখন পুলিশ খুন করে দিচ্ছে, যেটা গার্ডেন ব্রিজে হয়েছে। না, তৃণমূলের হারমাদ এবং যেটা হচ্ছে বলার সুযোগই পেত না। এটাই হচ্ছে ব্যাপার। বদলা নয়, বদল চাই, এটাই ছিল মমতা ব্যানার্জি। ওই 13 তারিখের পর থেকে যে ওই যে নন্দীগ্রামে
নন্দীগ্রামের ঘটনাটা দুর্ভাগ্য, কোনো সন্দেহ নেই, কিন্তু এই রাজ্যে কিছু বাচ্চা, শিশু, ছাত্রছাত্রী তারা স্কুল যেতে পারছে না। এই রাজনৈতিক তরজা চলবে, কিন্তু এই রাজনৈতিক তরজা, রাজনৈতিক স্লোগান এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে যেটা শাশ্বত, সেটা হচ্ছে ওই ছোট ছোট মুখগুলো, ওই কচিকাচারা স্কুল যেতে পারছে না। দেখুন, ফের একবার গ্রাম দখলের বিষাক্ত রাজনীতির মাসুল গুনল পাড়ুই। মাখরার পর এবার হার হিম করা ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী রইল ভেড়ামারি গ্রাম। ঘটনার পর থেকে আতঙ্কে গ্রামবাসীরা। কয়েকদিন ধরেই গ্রামে একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু তার বহিঃপ্রকাশ যে এভাবে ঘটবে তা ঘুণাক্ষরেও টের পায়নি গ্রামবাসীরা। সকাল হতে না হতেই মুহুর্মুহু বোমা পড়তে শুরু করে গ্রামে। ততক্ষণে গ্রাম ঘিরে ফেলেছে মাস্কের ধারীরা। তারপর শুধু বোমা আর গুলি, দিনভর আতঙ্কের প্রহর। বিজেপি প্রভাবিত গ্রাম বলে পরিচিত ভেড়ামারি। রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, গ্রাম তো তাদেরই। তাহলে কেন দখলের চেষ্টা? মনে এসব নানান প্রশ্ন এলেও প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা। চোখে মুখে এখনো তাদের আতঙ্ক। ওরা চুরি ডাকাতি করছে, আমাদের দিচ্ছে না। টিএমসির লোকরা যা তাই করে বেড়াচ্ছে। ওই যে পুলিশ আমাদের, রাজ্যে আমাদের, মমতা ব্যানার্জি আমাদের। আমাদের ছেলেরা স্কুল যেতে পারছে না তো ভয়ে। কেন যেতে পারছে না? বোম ফুটাইছে ভয়ে, বাড়িতেও থাকতে পারছে না। ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছে গ্রামের একটি হাই মাদ্রাসা এবং একটি প্রাথমিক স্কুল। ভয়ে স্কুলমুখী হতে পারেননি শিক্ষকরা। সন্তানদের স্কুলে পাঠানোর সাহস পাননি অভিভাবকরাও। স্কুলে যেতে পারছি না, আমাদের খুব করছে, বোম পড়ছে যখন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। ভয় লাগছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 6 এ। পড়াশোনা করব কি করে, এই যে গ্রামের অবস্থা, এই জন্য যেতে পারছি না। মাস্কেট বাহিনীর তাণ্ডবের জেরে বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। শুনশান রাস্তাঘাট। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। গোপালকৃষ্ণ গান্ধী এই মুহূর্তে রাজ্যের রাজ্যপাল হলে হয়তো আবার তাকে বলতে হতো হাড় হিম করা পরিবেশ। কোনো সন্দেহ নেই, প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। কিন্তু এর পাশাপাশি রাজ্য বিধানসভায় প্রায় যুদ্ধ পরিস্থিতি, কারণ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন বললেন যে সুজন চক্রবর্তী এ রাজ্যে সারদাকে নিয়ে এসেছে, পাশাপাশি আবার জগাই মাধাই বললেন বলে ইঙ্গিত দিলেন, এবং সুব্রত মুখোপাধ্যায় তার অসম্পূর্ণ শব্দবন্ধ ইঙ্গিতটা পূরণ করলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আব্দুল মান্নানের প্রতি কটাক্ষ করলেন। দেখুন, সারদা কেলেঙ্কারির আঁচে এবার উত্তপ্ত বিধানসভা। বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের রমরমা থেকে তাঁর আঁকা ছবি ঘিরে বিতর্ক প্রসঙ্গ। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের দিকে পাল্টা আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। 3 দিন ধরে বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা নিয়ে আলোচনা চলছে। গোড়া থেকেই সারদা কাণ্ড সহ নানা ইস্যু নিয়ে সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। বৃহস্পতিবার তার জবাব দিতে গিয়ে বিরোধীদেরই পাল্টা দোষারোপের রাস্তায় হাঁটেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, চিটফান্ডের টাকা নিয়ে পার্টি চালাতে হয় না, সরকার চালাতে হয় না। চিটফান্ড রাজ্য সরকারের অধীনে নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে। এরপরই সরাসরি বিরোধীদের দিকে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারদাকে কে নিয়ে এসেছিল? সুজন চক্রবর্তী। যদি ভুল বলি তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনুন, সত্যিকারের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী এতটাই অস্বস্তির মধ্যে পড়েছেন যে এখন বিধানসভার ভেতরেও আমার বিরুদ্ধে বা আমার দিয়ে তাকে আঙুল তুলতে হচ্ছে। একটাই কথা বলুন যে সেই সারদার সঙ্গে ডেলোর পাহাড়ে মিটিংটা উনি করেছিলেন, হ্যাঁ অথবা না। 2, চ্যালেঞ্জ উনি পারলে গ্রহণ করুন, হিম্মত থাকলে। 2009 সালে তৃণমূল কংগ্রেসের এমএলএ, এমপি এবং বড় নেতা কি সম্পত্তি ছিল, আজকে তাদের সম্পত্তি কত গুণ বেড়েছে। মুখ্যমন্ত্রী শুধু সুজন চক্রবর্তীর দিকে আঙুল তুলেই ক্ষান্ত হননি। তিনি বলেন, 1980 সাল থেকে চিটফান্ড চলছে। 2009 থেকে চিটফান্ড নিয়ে যারা পিআইএল করলো, জগাই মাধাই, তাদের নাম বলে দেব? এরপর অবশ্য নিজে আর কিছু না বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে মমতা বলেন, সুব্রতদা নাম দুটো বলুন তো। সুব্রত মুখোপাধ্যায় তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলেন, মান্নান বিকাশ। বিধানসভায় অনুপস্থিত বিরোধী নেতাদের আক্রমণের জন্য পাল্টা মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নান। চোরেদের আইডেন্টিফাই করা যায়, চোরেদের ধরার জন্য তদন্ত দাবি করে মামলা করেছি। তার মধ্যে রাজ্য সরকারও নেই, মুখ্যমন্ত্রীও নেই, বা তার কেউই নেই। তবে তার এত কার্যজ্বালা হচ্ছে কেন বুঝতে পারি না। যে চোরেদের ধরার জন্য যারা তদন্ত দাবি করেছে তাদের প্রশংসা করবেন, তা না করে তিনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন, এত কুপিত হচ্ছেন কেন বুঝতে পারছি না। উনি জগাই মাদাই বলে আমাকে যদি চিহ্নিত করে থাকেন, আমি আদৌ দুঃখিত নই। কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার পরেও তিনি এবং তার দল, আমাদের রাজ্যে সম্ভব যে সেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে উচ্চকণ্ঠে কথা বলেন
এবং সিবিআই তদন্ত আটকাবার চেষ্টা করেছেন, সেই রকম একজন নেত্রীকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে বরণ করেছি, এটা আমাদের পক্ষে লজ্জার। বিরোধীরা কটাক্ষ করে বলছে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, জগাই মাথায় না থাকলে যেমন নিমাইকে কেউ চিনত না, তেমনি আব্দুল মান্নান, বিকাশ ভট্টাচার্য ছাড়া সারদা কেলেঙ্কারির তদন্তভার হয়তো সিবিআই এর হাতে উঠত না, আর এই বিরাট আর্থিক কেলেঙ্কারিও এভাবে প্রকাশ্যে আসতো না, অনেককে জেলও খাটতে হতো না। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কে কত দামে কিনেছে এই প্রশ্নে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তাদের সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। সেই প্রসঙ্গেও এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার ছবি আঁকা নিয়ে প্রশ্ন করবেন না, আমার শিল্পী সত্তায় অ্যাটাক করবেন না, ছবি এঁকে বই লিখে দল চালাই, ছবি আঁকার 1 টাকাও ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সারদায় ধৃত মদন মিত্রকেও কার্যত ক্লিন চিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মদন মিত্র ক্লাবের জন্য স্পন্সরশিপ নিয়ে অপরাধ করলে এরকম কোটি লোকের নাম আসবে। সাহারা কত ক্লাবকে স্পন্সর করছে, খেলাধুলায় স্পন্সর করছে। বিরোধীদের তীব্র আক্রমণের পর আবার বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী। বলেন, বামফ্রন্ট আমলে চিটফান্ডের জন্ম, 1980 সাল থেকে চিটফান্ডের ব্যবসা নিয়ে আলোচনা হোক বিধানসভায়। চিটফান্ড নিয়ে যে আইন করেছিলাম তা নিয়ে কেন্দ্র কিছু শর্ত দিয়েছে, আমরা জবাব দেব। এবিপি আনন্দ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিকাশ বাবু, আমার প্রথম প্রশ্ন, এটাকে আপনি কি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছেন? আপনি তো জানেন একটা খুব জনপ্রিয় গান আছে, যদি জগাই মাধাই না থাকতো তাহলে নিমাইকে কি চিনতো লোকে। আব্দুল মান্নান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য না থাকলে তো সিবিআই সারদা ক্ষেত্রে তদন্ত করতো না বলে অনেকে মনে করছেন। তো এটাকে আপনি কটাক্ষ ধরছেন না কমপ্লিমেন্ট ধরছেন? আমি এটাকে অত্যন্ত প্রশংসা হিসেবে গ্রহণ করলাম, কেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের সম্পর্কে ভালো কথা বলতেন তাহলে আমি বুঝতাম যে আমার জীবনের কলঙ্কতম অধ্যায়ের দিন। এই যে বিধানসভার, আপনি বিধানসভার সদস্য নন, বিধানসভায় নাম করে আক্রমণ হলো, এর কারণ কি? এটা কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে রাজ্যের শাসক দল এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় তারা আপনাদের টার্গেট করা হচ্ছে, আপনাদের বাছা হচ্ছে? যে তিনজনের নাম হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী, তারা কেউ বিধানসভার সদস্য নয়। কি করে স্বাধিকার ভঙ্গটঙ্গ ইত্যাদি আসবে আমি বুঝতে পারছি না, দয়া করে যদি বুঝিয়ে দেন। আসলে আমি বলি, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় তার আসল শত্রুদের চিহ্নিত করেছেন। এই আসল শত্রুরা এই তিনজন তার মতে, যারা তার কেলেঙ্কারিটাকে জনসমক্ষে এনেছেন। তিনি যদি এতই নিশ্চিন্ত হবেন যে তিনি কোন রকমই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন, তার দল একেবারে ধোয়া তুলসী পাতা, তাহলে বলুন তো, আমার দেওয়া করের টাকায় আমাকে অনেক পরিশ্রম করে পয়সা উপায় করতে হয়। আমি যে পরিমাণ কর দিই, আপনি যে কর দেন, একটা রিক্সাওয়ালা যে টাকার কর দেয়, সেই করের টাকায় 11 কোটি টাকায় কেন খরচা করলেন? এই 11 কোটি টাকায় কতগুলো রাস্তা হতে পারত, কত গরিব মানুষের ঘর হতে পারত, সেটা করলেন না কেন? আসলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এখন খাদের কিনারায় পৌঁছে গিয়েছেন। এই খাদের কিনারায় পৌঁছে গিয়ে এখন তিনি ভাবছেন এইসব বললে আমরা ভয় পেয়ে যাব, স্বাধিকার ভঙ্গের নোটিশ টোটিস কিচ্ছু দরকার নেই, তদন্তটা শেষ করতে দিন, রাস্তায় তদন্তের বিরুদ্ধে স্লোগান করবেন না, আর পয়সা খরচা করে কোনো বড় বড় উকিল নিয়োগ করবেন না তদন্ত ব্যাহত করবার জন্য। তখন আমরা বুঝবো বাংলার মানুষ আপনার এই সততার প্রতীকের সততা কতটা আছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে ছবি এঁকে এবং বই লিখে তার এই দল চলে। আমি বলছি যে মুখ্যমন্ত্রী সমস্ত বই দেশ পাবলিশারদের তাদের প্রকাশ করেন। কত টাকা হতে পারে বাংলা বই বিক্রি করে যাতে এত বড় তৃণমূল কংগ্রেস দল সেটা চলা সম্ভব? মানে আমি বলছি এটা আপনি অধ্যাপনা করেন, এটা একটা বাস্তব কথা, এটা মানুষ বিশ্বাস করবে? কত টাকা লয়ালটি হয় একটা বাংলা বই? এটা অবাস্তব নয়, কারণ এক্ষুনি উকিল মহাশয় আমাদের
মহাশয় তুমি বললেন না যে 11 কোটি টাকা কেন খরচ করেছে, আমি তো ওনাকে প্রশ্ন করবো উনি বিনা পয়সায় কেন এটা লড়তে গেলেন? তাহলে কি ওনারা যে নিশ্চিত চোর সেটা কংগ্রেসের হাত ধরে কয়েনের এপিড হয়ে বাঁচার চেষ্টা করেছিল? বিচারপতি বুঝলেন না? দেখুন তার কারণটা শুনুন, এখানে একটু বলার আছে। আপনার গর্ববোধ হয় না যে সিবিআই তদন্ত করেছে, সত্যিটা সামনে আসবে? না না, সিবিআই গর্ববোধ হয় না। আরে এই যে বলতে আপনারা বলুন কোনটায় গর্ববোধ হয়েছে? 11 কোটি টাকা জনসাধারণ অভিযোগ ওনাদের, জনসাধারণের কথা আমার আপনার টাকা খরচ করে সিবিআই আটকানোতে গর্ববোধ হয়, নাকি তদন্ত হয়ে সত্যটা প্রকাশ হলে বেশি? আমার গর্ববোধ হচ্ছে আজকে এখানে যে মমতা ব্যানার্জি সারদাতে 1 টাকাও নেয়নি, তিনি জোর গলায় বিধানসভায় বলেছেন। গর্ববোধ হবে না? তদন্তে উনি যদি না নিয়ে থাকেন, তদন্তে প্রমাণ হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি সততার প্রতি। তো তখন 1980 থেকে 2008-9 থেকে যেখানে বিশ্বব্যাপী অসারতা তৈরি হলো, সেখানে তো সুজন বাবু রবীন্দ্র সবাই যুক্ত, সবাই যুক্ত। কেন সুজন বাবু রবীন্দ্র যাচ্ছেন বেরিয়ে আসছেন? এটাই তো আমার প্রশ্ন। কেন শুধু মমতা ব্যানার্জি হচ্ছে? আমি রাজনৈতিক প্রতিহিংসা, আমি বলি আপনাদের লোকের তো কথা বলছেন মুখ্যমন্ত্রী। আমি একটা কথা শুধু একটাই অনুরোধ করি, প্লিজ আমার কথাটা শুনতে অনুরোধ করছি। না নিশ্চয়ই, কথায় বাধা দেয় না, বাধা দেবো কেন? আমি প্রথম শুধু পাড়ুই সম্পর্কে একটা কথা বলি, এই যেন অনেকটা নন্দীগ্রামের পুনরাবৃত্তি দেখি। একেবারে ভুল, এটা আমি কন্ডেম করছি কথাটা। তার কারণ যেখানে দুধ কুমার গতকাল অস্বীকার করবেন কিনা বলতে দেবে তো, পুলিশ কি করছিল আপনার? কেন আজকে 10 জন বিজেপি কর্মীকে কেন অ্যারেস্ট করলো না? আপনি বলুন। পুলিশ এবং হারমাত দিয়ে নন্দীগ্রামে 14 জনকে মেরেছে, আমাদের অন্তত পুলিশ মানুষকে মারার জন্য ওখানে আমি আপনার সঙ্গে একমত। আমি বলছি পরিষ্কার প্রশ্ন সমীর বাবুকে, যে যদি বিজেপি 10 জন লোক এই অনাচার করে থাকে মাস্কেট বাহিনী, আমি আপনার কথা যদি ঠিক ধরে নি, পুলিশ কি বসেছিল কেন? কেন অ্যারেস্ট করলো না? দুপক্ষকে ধরবে, যদি এক পক্ষ যেমন লাশ পড়েছিল, আরো 3টে লাশের অপেক্ষা করবে। আমি তো বলছি চুপ চুপ, আমি এক্ষুনি বলছি যেটা দর্শকরা শুনছেন, এখানে এইভাবে যদি বিতর্কে বাধা দেওয়া হয়, আমি শুধু বলছি সারদাতে আসছে একটা কথা যেটা বলছিলাম, এক কথাই শুধু, সেটা হচ্ছে যে কারা এই মাস্কেট বাহিনীর মুখ ঢেকে ঢুকছে আর কারা এইভাবে প্রতিরোধ করছে। দুর্ভাগ্যজনক তৃণমূল এবং বিজেপি দুটো দলই কিন্তু একটা গন্ডগোলের মধ্যে জড়াচ্ছে, দুটো দলই যথেষ্ট বোমাবাজি করছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিপজ্জনক। আর দ্বিতীয় কথা সারদার ব্যাপারটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে মানে এই যেন বারবার সেই কথাটা শুনছি না, দুটি বিষয় বারবার উঠেছে। ডেলো পাহাড়ের মিটিংটা মমতা ছিলেন, মমতা করেছেন কি? মমতার ছবি কত টাকায় বিক্রি হয়েছে, কে কিনেছে, মমতা কি ছবিটা বিক্রি করেছেন? একেবারে মমতা চুপচাপ। আমি শুধু বারবার একটা কথাই বলতে চাইছি, বলে দিয়েছি অশোক বাবু, বলে দিয়েছেন আজকে, এটা বলবেন না না আপনি কেন কথা বলছেন? 24 পরগনাতে আছে কি বলেনি? দেখুন আনন্দ বিশ্বাসের কথা তো আর কি বলবো। 76 লক্ষ টাকায় মমতার ছবি বিক্রি, মমতা 4 কোটি এখন এইটা আমি বলছি যেটা মোদি স্যুট, আমি বলছি যেটা আপনি এটা বলুন না, মোদি স্যুট কমপ্লিট করছে, মোদি স্যুটের সঙ্গে কমপ্লিট করছে। আমি যেটা বলতে চাইছি মোদি স্যুটের সঙ্গে কমপ্লিট করছি না, লাগেনি শিশির বাবু, অসুবিধা সব কথার উত্তর দেওয়া দরকার পড়ে। এটা হচ্ছে যে তৃণমূলের ভেতরে আওয়াজ উঠেছে, আমরা সবাই চোর। আমার তো মনে হয় সমীর কি বকরা পেয়েছে, এত চেঁচাচ্ছে কেন? আরে অদ্ভুত, আপনি আগে নিয়ে গুছিয়ে নিয়েছেন নাকি? আক্রমণ থেকে আপনারা বিরত থাকুন। সত্যি সত্যি আর সময় নেই, আমাদের এই অনুষ্ঠানে শেষ করতে হবে। কিন্তু এই চেঁচামেচির মধ্যে আমার বক্তারা
কি বলেছেন আমি বোঝানোর চেষ্টা করছি, এক ঝলকে দেখাবো। আপাতত উচ্চ ডেসিবেলের পর শান্তির আবহাওয়া, এই শান্তি যেন পারুইতেও স্থাপিত হয়, এই আশা নিয়ে এই অনুষ্ঠান শেষ করবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায়। ভালো থাকবেন সবাই।